বেকার স্ট্রিটের আস্তানায় বসে আছি আমি আর হোমস, সামনে আগুনের চুল্লি। হোমস বললে, ভায়া, কল্পনার রং কখনো বাস্তবের রঙের চেয়ে জোরদার হতে পারে না। আটপৌড়ে নাটক, নভেল মাঠে মারা যাবে যদি জীবন থেকে তুলে নেওয়া সত্য ঘটনাকে সঠিকভাবে দেখা যায়। আমার তাতে সন্দেহ আছে। কই, হাজার রং চড়িয়েও তো পুলিশের কোর্টের কেসগুলোকে নিছক কেলেঙ্কারি ঊর্ধ্বে তোলা যায় না। সেটা হয় রিপোর্ট পেশ করার মতো মগজ নেই বলে। যা নজর কাড়ে না তা এড়িয়ে যাওয়া বোকামি। তুচ্ছ বিষয়ের মধ্যেই বৃহৎ চমক থাকে হে ভায়া। মেঝে থেকে দৈনিক সংবাদপত্রটা তুলে নিয়ে বললাম, তোমাকে ঘায়েল করার জন্য শুধু একটা উদাহরণ দিচ্ছি। এই দেখো একটা কেলেঙ্কারির খবর। স্ত্রীর ওপর স্বামী দেবতার অকথ্য অত্যাচার। ফুলিয়ে ফাঁপিয়ে যা লেখা হয়েছে, যে কোনো নিকৃষ্ট লেখকও এর চাইতে ভালো জিনিস মন থেকে লিখতে পারবে। কাগজটা হাতে নিয়ে হোমস চোখ বুলিয়ে বললে, ভায়া, নিজের উদাহরণেই নিজে ঘায়েল হলে তুমি। কেসটা অসাধারণ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি নিজে তদন্ত করেছিলাম। স্বামীটি মোটেই বদচরিত্রের লোক নন। তিনি মদ খাওয়া বরখাস্ত করেন না, পরকীয়া ব্যাপারটা দু চোখে দেখতে পারেন না। তা সত্ত্বেও বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করা হলো তার বিরুদ্ধে। কেন না, তিনি খাওয়ার শেষে বাঁধানো দাঁত ছুঁড়ে স্ত্রীকে মারতেন। অদ্ভুত ঘটনা, তাই নয় কি? কল্পনা করতে পারবে কোনো লেখক এইসব ঘটনা? না হয়ে অ্যাক্টিভ নস্যি দিয়ে মাথাটা সাফ করো এবার, বলে এগিয়ে দিল দামি অ্যামেথিস্ট রত্ন বসানো সোনার নস্যির ডিবে। অবাক হয়ে বললাম, আরে এটা আবার কোথায় পেলে? বোহেমিয়ার সেই রাজা দিয়েছে। তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম ওয়াটসন। অনামিকার হীরের আংটি দেখিয়ে বললাম, এটা হল্যান্ডের রাজ পরিবারের উপহার। তাদের একটা গোপন ব্যাপারে সাহায্য করেছিল। তা এখন কি করছো? হাত খালি না কেস আছে? আছে 10-12টা, কিন্তু কোনোটাই চিত্তাকর্ষক নয়। যে মামলা যত বিরাট বলে মনে হয়, আসলে তা ততই সহজ। আকারটা প্রকাণ্ড, কিন্তু ভেতরে ফক্কা। তা মিনিট কয়েকের মধ্যেই আরেকজন মক্কেল আসতে পারে। বলে উঠে গিয়ে দাঁড়ালো জানলায়। আমিও ওর দৃষ্টি অনুসরণ করলাম। ফুটপাতে দাঁড়িয়ে একজন মহিলা, সাজ পোশাক জমকালো, ভীষণ উত্তেজিত, আঙুল কাঁপছে। আমাদের জানলায় চোখ পড়তেই জলে ঝাঁপ দেওয়ার মতো সাত করে রাস্তা পেরিয়ে এসে ঢং ঢং করে বাজিয়ে দিলেন দরজার ঘন্টা। হোমস বললে, প্রেমের কেস মনে হচ্ছে, নইলে ঘন্টা দিয়ে এভাবে কেউ হ্যাচকা টান মারে? গোপনীয় কাণ্ড বলেই প্রথমটা মনস্থির করতে পারেননি, দোটানায় পড়েছিলেন। একটু পরেই চাকরের পেছন পেছন হাজির হলেন ভদ্রমহিলা, নাম মিস সাদারল্যান্ড। শিষ্টাচার বিনিময়ের পরে পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলি নিল হোমস। চোখের 12টা বাজিয়ে বসে আছেন দেখছি, অথচ টাইপের কাজ করেন কি করে ঠিক বুঝলাম না। প্রথম প্রথম খুবই অসুবিধে হতো, এখন অভ্যেস হয়ে গেছে। আন্দাজে বুঝি কোথায় কোন টাইপটা আছে। এই পর্যন্ত বলেই যেন আঁতকে উঠলেন ভদ্রমহিলা। কিন্তু আপনি জানলেন কি করে? নিশ্চয়ই আগে শুনেছেন। জানাটাই আমার কাজ, স্মিত মুখে জবাব দেয় হোমস। অন্যের চোখে যা ধরা পড়ে না তা আমি দেখে ফেলি। দেখুন, আমি খুব বড় লোক নই। টাইপের কাজ করে সামান্য রোজগার করি। তাছাড়াও 100 পাউন্ড হাতে আসে। সব আপনাকে দেব, শুধু একটা খবরের বিনিময়। মিস্টার হসমার অ্যাঞ্জেল এখন কোথায় আছে বলে দিন। শিবনেত্র হয়ে হোমস বললে, এসেছেন তো দেখছি ঊর্ধ্বশ্বাসে। কেন বলুন তো? অবাক হলেন মিস সাদারল্যান্ড। ঠিক ধরেছেন তো, সত্যি আমি ছুটতে ছুটতে আসছি। আমার বাবা মিস্টার উইন্ডিব্যাংক একদম পাত্তা দিচ্ছেন না ব্যাপারটাকে। পুলিশে খবর দেবেন না, আপনার কাছেও আসবেন না, তাই খুব রাগ হয়ে গিয়েছিল। সৎ বাবা, পদবি আলাদা দেখছি। হ্যাঁ, বয়সে আমার চেয়ে মোটে 5 বছর 2 মাসের বড়, মায়ের চেয়ে 15 বছরের ছোট। বিধবা হয়ে একেই মা বিয়ে করে। বাবার ব্যবসা ছিল টটেনহাম কোর্ট রোডে।
মিস্টার উইন্ডিব্যান্ড নানা জায়গায় ঘুরে মদ বেচেন। তিনি মাকে দিয়ে বাবার ব্যবসা বিক্রি করে দিলেন। তাতে যা সুদে আসলে পাওয়া যায়, বাবার জীবদ্দশায় তার চাইতে বেশি আসতো। আপনার রোজগারের টাকা কি এ থেকেই আসে? না, কাকার মৃত্যুর পর তার কিছু কোম্পানির কাগজ আমি পেয়েছি। তা থেকে বছরে সুদ পাই প্রায় 100 পাউন্ড। সে তো অনেক টাকা। বছরে 60 পাউন্ডেই একজন মহিলার জীবন বেশ কেটে যায়। কিন্তু একসঙ্গে থাকতে গেলে আমাকেও তো কিছু দিতে হয়। 3 মাস অন্তর সুদের টাকাটা মিস্টার উইন্ডিব্যাংক এনে মাকে দেন। আমি টাইপ করে যা পাই তাতে নিজের খরচ বেশ চলে যায়। হসমার এঞ্জেলের সঙ্গে আপনার কি সম্পর্ক? দয়া করে খুলে বলুন ম্যাডাম, প্লিজ। সংকোচ করবেন না, ডক্টর ওয়াটসন আমার বন্ধু। প্রদীপ্ত মুখে মিস সাদারল্যান্ড বললেন, গ্যাস ফিটারে নাচের আসরে হোসমার এঞ্জেলের সঙ্গে আলাপ হয় আমার। এসব আসরে যাওয়াটা পছন্দ করতেন না মিস্টার উইন্ডিব্যাংক। কোথায় যাব শুনলেই ক্ষেপে যেতেন। কিন্তু আমি যখন বেঁকে বসলাম তখন উনি রাগ করে ফ্রান্স চলে গেলেন। মা আর ফোরম্যান মিস্টার হার্ডির সঙ্গে গেলাম নাচের আসরে। আলাপ হলো মিস্টার হোসমার এঞ্জেলের সঙ্গে। ফ্রান্স থেকে ফিরে মিস্টার উইন্ডিব্যাংক নিশ্চয়ই তেলে বেগুনে জ্বলে উঠলেন। মোটেই না, মেয়েরা বড্ড জেদি। যা করব বলে তা করেই ছাড়ে। খুব সহজভাবে নিলেন সমস্ত ব্যাপারটা। আলাপ হওয়ার পর বাড়িতে একবার এসেছিলেন, আমিও 2 বার তাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলাম। মিস্টার উইন্ডিব্যাংক ফ্রান্স থেকে ফিরে আসার পর আর এ বাড়ি মুখ হননি। কেন? বাড়িতে কারো আসাটা সৎবাবা পছন্দ করেন না বলে। ওর মতে মেয়েদের উচিত ঘরকন্যা নিয়ে থাকা। মিস্টার হসমার এঞ্জেল তখন কি করলেন? চিঠিতে যোগাযোগ রাখলেন। বলতেন সৎবাবা ফের ফ্রান্সে গেলে বাড়ি আসবেন। বিয়ের কথা কি চিঠির মধ্যেই হয়? প্রথমবার বেড়াতে যাওয়ার সময় উনি লেটন হল স্ট্রিটে একটা অফিসের ক্যাশিয়ার। কোন অফিস? তা তো জানি না। আস্তানা? অফিসেরই ঘরে। আর ঠিকানা? লেটন হল স্ট্রিট। চিঠি কোন ঠিকানায় লিখতেন? লেটন হল পোস্ট অফিসের ঠিকানায়। পাছে অফিসের মেয়েরা পিছনে লাগে আমার চিঠি দেখলে, তাই উনি নিজে গিয়ে পোস্ট অফিস থেকে নিয়ে আসতেন প্রত্যেকটা চিঠি। আমি টাইপ করে চিঠি লিখতে চেয়েছিলাম, উনি রাজি হননি। আমার হাতের লেখার মধ্যেই যেন আমাকে দেখতে পান। কতখানি ভালোবাসলে এমন কথা বলা যায় ভাবুন তো। হোমস বললে, আর ব্যাপারটা ছোট্ট হলেও বেশ সংকেতময়। এরকম ছোটখাটো ব্যাপার আর কি আপনার কোনো মনে পড়ছে? রাত না হলে আমার সঙ্গে বেড়াতে যেতেন না, এত লজ্জা। নিরালায় থাকতে ভালোবাসেন। কথা বলেন খুব আস্তে। গ্ল্যান্ডের অসুখ হওয়ার পর থেকেই জোরে কথা বলা বন্ধ। খুব ফিটফাট, চোখে রঙিন চশমা। চোখটাও নিশ্চয়ই আমার মতো খারাপ। মিস্টার উইন্ডিব্যাংক ফ্রান্সে যাওয়ার পর কি হলো? হোসমার আমার বাড়ি আসতে লাগলেন। সৎবাবা ফিরে আসার আগেই এই সপ্তাহেই বিয়েটা সেরে ফেলতে চাইলেন। আমাকে দিয়ে বাইবেল ছুঁয়ে কথা আদায় করলেন। কখন কি ঘটে বলা যায় না, কিন্তু আমি যেন তাকে না ভুলি। সৎবাবার মত নেওয়ার ব্যাপারে মা আর হোসমার দুজনেই বললেন তার দরকার কি। মা আমার চেয়েও যেন বেশি ভালোবাসত হোসমারকে। বলল মিস্টার উইন্ডিব্যাংককে বোঝানোর ভার তার। তা সত্ত্বেও সৎবাবাকে একটা চিঠি লিখলাম ফ্রান্সের ঠিকানায়। কিন্তু চিঠি পৌঁছানোর আগেই উনি ইংল্যান্ড রওনা হওয়ায় চিঠি ফিরে এলো বিয়ের দিন সকালে। আচ্ছা, বিয়েটা তাহলে শুক্রবারই হয়ে যেত। কোথায়? সেন্ট জেভিয়ার্স গির্জাতে। একটা ভাড়াটে গাড়িতে আমাকে আর মাকে বসিয়ে উনি পিছন পিছন এলেন আরেকটা গাড়িতে। গির্জার সামনে আমরা নামতেই পিছনের গাড়ি এসে দাঁড়ালো, কিন্তু ভিতরে কাউকে দেখা গেল না। অথচ গাড়োয়ান তাকে ভিতরে ঢুকতে দেখেছেন। সেই থেকে তাকে দেখিনি। আপনার সঙ্গে ব্যবহারটা তাহলে খুবই যাচ্ছে তাই হয়েছে মনে হচ্ছে। না না, ওসব ভাববেন না। ওর মতো মানুষ এ কাজ করতেই পারেন না। সকাল থেকেই কিন্তু একটা কথা বারবার বলেছিলাম, আচমকা কোনো কারণে যদি
আমাদের ছাড়াছাড়ি হয়, আমি যেন তাকে না ভুলি, শপথটা মনে রাখি। বিয়ের ঠিক আগে এসব কথার মানে খুঁজে পাইনি, এখন পাচ্ছি। আপনার বিশ্বাস তাহলে উনি সাংঘাতিক কোনো বিপদে পড়েছেন, তাই তো? নইলে আগে থেকে ওসব কথা বলবে কেন? বিপদটা কি কোনোভাবে আপনি আঁচ করতে পারছেন? না। তা আপনার মায়ের মত কি? রেগে গেছে, এ নিয়ে আর কোনো কথা বলি না আমি। আর বাবার? বাবা সব শুনে বললেন হোসমারের খবর নিশ্চয়ই পাওয়া যাবে। আমার সম্পত্তির উপর তার একদম কোনো লোভ ছিল না, কাজেই খামোখা বিয়ের লোভ দেখিয়ে গির্জা পর্যন্ত ছোটাতে যাবেন কেন? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। এদিকে ভাবনা চিন্তায় আমার রাতের ঘুম উড়ে গেছে। বলতে বলতে রুমালে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠলেন ভদ্রমহিলা। উঠে দাঁড়ালো হোমস, বলল, আমার যথাসাধ্য করব, কথা দিচ্ছি। আপনি কিন্তু মন থেকে দুশ্চিন্তা ছেড়ে ফেলুন, হসমার এঞ্জেলকে ভুলে যান প্লিজ। সে কি, আর কি তাহলে দেখা হবে না? মনে তো হয়, কিন্তু তার হলোটা কি? জবাব পরে দেব। আপাতত তাকে দেখতে কিরকম বলে যান, আর চিঠিপত্র যদি কিছু থাকে তো দিয়ে যান। গত শনিবার খবরের কাগজে ওর জন্য একটা বিজ্ঞাপন দিয়েছিলাম। এই নিন 4খানা চিঠি। আপনার ঠিকানা? 31 ল্যান্ড প্রেস, ক্যাম্বারওয়েল। আপনার সৎ বাবার কারবারের ঠিকানা? ফেইন চার্চ স্ট্রিটের ওয়েস্ট হাউস অ্যান্ড মারব্যাঙ্ক কোম্পানি। ধন্যবাদ, ফের বলছি ব্যাপারটা ভুলে যান। কিন্তু তা তো আমি পারবো না। হোসমারকে যে কথা দিয়েছি, সারা জীবন পথ চেয়ে থাকবো তার জন্য। কাগজপত্র টেবিলে রেখে বিদায় নিলেন মিস সাদারল্যান্ড। সাদামাটা মুখ আর বদখত টুপি দেখে প্রথমটা মনে অন্য ধারণা হয়েছিল, কিন্তু এখন শ্রদ্ধা না করে পারলাম না। সরলভাবে যে বিশ্বাস করতে পারে তার ভেতরটা অনেক পবিত্র। দুপা সামনে ছড়িয়ে শিবনেত্র হয়ে কিছুক্ষণ বসে রইল শার্লক হোমস। তারপর পাইপ বের করে তামাক ঠেসে ধোঁয়া ছাড়তে লাগলো ভলকে ভলকে। অনেকক্ষণ পরে বললে, কেসটা নতুন কিছু নয়, এরকম ঘটনা আগেও ঘটেছে। আমার কাগজপত্র লেখা আছে, কিন্তু মেয়েটি ইন্টারেস্টিং। কি দেখলে ওর মধ্যে? ভাইয়া, দেখেছো তুমি, কিন্তু দৃষ্টি এড়িয়ে গেছে। জামার হাতা, বুড়ো আঙুলের নখ আর জুতোর ফিতের মধ্যেও অনেক রহস্য থাকে ওয়াটসন। মেয়েটাকে দেখে তোমার কি মনে হলো শোনা যাক। মাথায় পালক গোঁজা, চওড়া কিনারা কালচে ধূসর বেতের টুপি, গায়ে পুঁতি বসানো কালো পাথরের ঝালরওয়ালা কালো জামা, হাতার বেগুনি দাগ, ধূসর দস্তানা, ডান হাতের আঙুলের ডগা ছিঁড়ে গেছে, কানে দুল, জুতো দেখিনি। সব মিলে অবস্থা ভালো, কিন্তু শৌখিন নন। হাততালি দিয়ে উঠল হোমস। হাসতে হাসতে বলল, চমৎকার বলেছ, খুঁটিয়ে দেখেছ, কিন্তু আসল জিনিসগুলোই দেখোনি ওয়াটসন। রঙের তফাতটা বেশ চোখে পড়ছে দেখলাম। আমি কিন্তু মেয়েদের আস্তিন আর পুরুষদের ট্রাউজার্সের হাঁটু আগে দেখি। অনেক খবর ওইখানেই থাকে। মেয়েদের আস্তিনে তুমি বেগনি দাগ দেখেছ, কিন্তু কবজির ঠিক ওপরে সমান্তরাল দুটো রেখা লক্ষ্য করনি। টাইপিস্ট টেবিলে হাত রাখলে এরকম দাগ দেখা যায়। সেলাই মেশিনেও হয়, তবে দাগটা তখন এতটা চওড়া হয় না। মেয়েটির নাকের দুপাশেও প্যাশনের চশমার দাগ, যা থেকে বললাম চোখ খারাপ সত্ত্বেও টাইপের কাজ কি করে করেন তিনি। শুনে খুবই অবাক হলেন ভদ্রমহিলা। অবাক আমিও হয়েছিলাম ভদ্রমহিলার জুতো দেখে। 2 রকমের জুতো পরেছিলেন, বোতামগুলো সব লাগাননি। এক পাটিতে 5টা বোতামের শুধু তলার দুটো লাগিয়েছেন, আর আরেক পাটিতে 1 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর বোতামটা লাগিয়েছেন। এ থেকেই বোঝা যায় কিরকম ছুটতে ছুটতে এসেছিলেন তিনি। আর কিছু? আসবার আগে তাড়াতাড়ি করে একটা চিঠি লিখে এসেছিলেন ভদ্রমহিলা। দোয়াতে কলমটা একটু বেশি ডুবিয়েছিলেন, আঙুলে তাই দাগ লেগেছিল। দস্তানা ছেঁড়া তুমি লক্ষ্য করেছিলে, কিন্তু দাগটা দেখোনি। আজ সকালেই দাগটা লেগেছিল বলে অত স্পষ্ট দেখা যাচ্ছিল। যাকে সে কথা, বিজ্ঞাপনের কাটিং থেকে হসমার এঞ্জেলের সুরতটা কিরকম একটু পড়ে শোনাও তো ওয়াটসন। আমি পড়লাম।
গত 14 তারিখ থেকে হাসমার অ্যাঞ্জেল নামে এক ভদ্রলোককে পাওয়া যাচ্ছে না। লম্বায় 5 ফুট 7 ইঞ্চি, ভাল্লা গড়ন, পাণ্ডুর বর্ণ, সামান্য টাক আছে, কালো গোঁফ আর জুলপি আছে, চুলের রঙও কালো, রঙিন চশমা পরেন, ফিস ফিস করে কথা বলেন, গায়ে কালো ফ্রক কোট, কালো ওয়েস্ট কোট, ধূসর টুইডের ট্রাউজার্স আর সোনার অ্যালবার্ট চেন, পায়ে ইলাস্টিক বুট আর বাদামি চামড়ার পটি। লেডেনহল স্ট্রিটের একটা অফিসে কাজ করেন। এতেই হবে, বলল হোমস চিঠিগুলিতে চোখ বুলিয়ে নিয়ে। মামুলি চিঠি, কিন্তু একটা ব্যাপার চোখে পড়ার মতো। কি? সব চিঠি তো দেখছি টাইপ করা, তলায় হসমার অ্যাঞ্জেল নামটাও টাইপ করা, তারিখ আছে কিন্তু ঠিকানা নেই। লেডেনহল স্ট্রিট নামটাও আবছাভাবে লেখা, মোক্ষম প্রমাণ কিন্তু নামের সইটা। চুক্তি না রাখার মামলায় সই অস্বীকার করবে বলেই নামটা টাইপ করেছে। আরে না, যাকে দুটো চিঠি লিখতে হবে এখন, একটা লন্ডনের একটা কোম্পানিকে আর একটা মিস্টার উইন্ডি ব্যাংকে। কাল সন্ধে 6টায় যেন দেখা করেন আমার সঙ্গে। দুটো চিঠির জবাব না আসা পর্যন্ত এ নিয়ে আর কোনো কথা নয়। হোমসের বিচার বুদ্ধি আর বিশ্লেষণী যুক্তির উপর অগাধ আস্থা আমার। বেশ বুঝলাম রহস্য আর রহস্য নেই ওর কাছে, তাই এত নিশ্চিন্ত। পরের দিন রুগী নিয়ে কাটলো সারাদিন। সন্ধে 6টা নাগাদ হন্তদন্ত হয়ে বেকার স্ট্রিটে ঢুকে দেখলাম ইজি চেয়ারে গুটি সুটি মেরে ঝিমোচ্ছে বন্ধুবর, সামনে গাদা গাদা টেস্ট টিউব। রাসায়নিক গবেষণায় বোধ হয়েছিল নিশ্চয়ই এতক্ষণ। বললাম, ওহে, সমস্যার সমাধান হলো? হ্যাঁ হ্যাঁ, বাইসালফেট অফ ব্যারাইটা। আরে দূর, সেই কেসটার কি হলো? সে তো হয়েই রয়েছে, ওর মধ্যে আর সমস্যা কোথায় দেখলে ওয়াটসন? তবে কি জানো, আইন নিয়ে শয়তানটার চুল পর্যন্ত ছোঁয়া যাবে না। কে সে? জবাব শুনবার আগেই করিডোরে ভারী পদশব্দ শুনলাম। হোমস বললে, মিস্টার উইন্ডি ব্যাংক এলেন, 6টার সময় আসবেন চিঠি লিখে জানিয়েছিলেন। ঘরে ঢুকলো মধ্যমাকৃতির এক ভদ্রলোক, বয়স বছর 30, দাড়ি গোপ কামানো, মুখটা একটু ফ্যাকাশে, ধূসর চোখে আশ্চর্য খড়খড়ে দৃষ্টি। অভিবাদন বিনিময়ের পর চেয়ার টেনে নিয়ে বসে বলল, একটু দেরি হয়ে গেল আমার। মেয়েটা অযথা আপনাকে জ্বালাতন করে গেছে, বড্ড জেদি আর আবেগপ্রবণ। বারণ করা সত্ত্বেও তুচ্ছ ব্যাপার নিয়ে আপনার কাছে আসা উচিত হয়নি। অবশ্য আপনি পুলিশের লোক নন, কাজে ঘরের কেলেঙ্কারি খুব বেশি পাঁচকান হবে না। তাছাড়া হসমার এঞ্জেলকে খুঁজে পাওয়াও আর যাবে না। আমার তো বিশ্বাস পাওয়া যাবেই। উইন্ডি ব্যাংক যেন আতকে উঠল, হাত থেকে দস্তানা ছিটকে গেল মেঝেতে। তাই নাকি? তাহলে তো খুব ভালোই খবর। মিস্টার উইন্ডি ব্যাংক, হাতের লেখার মতো টাইপ করে লেখারও জাত থাকে, আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। খুব নতুন না হলে এক একটা মেশিনে এক এক রকম লেখা হয়। টাইপগুলো বিশেষভাবে ক্ষয়ে যায়, চোট খায়। যেমন ধরুন আপনার এই চিঠি, ই ভালো নয়, আর এর তলায় দোষ। এছাড়াও 14টা বৈশিষ্ট্য আছে। কুতকুতে তীক্ষ্ণ চোখে হোমসকে দেখতে দেখতে উইন্ডি ব্যাংক বললে, অফিসের মেশিন, সব কাজ এতেই হয়। এবার এই 4খানা চিঠি দেখুন, সবগুলোই নিখোঁজ হসমার এঞ্জেল পাঠিয়েছে। প্রত্যেকটাই ই খারাপ, আর এর তলায় গলদ। মাইক্রোস্কোপে দেখলে দেখবেন আরও 14টা বৈশিষ্ট্য এতেও আছে। তড়াক করে লাফিয়ে উঠে দরজার দিকে পা বাড়িয়ে উইন্ডি ব্যাংক বললে, বাজে কথা শোনবার সময় আমার নেই। যদি তাকে ধরতে পারেন আমাকে জানাবেন। তত ধিক বেগে এগিয়ে দরজার চাবি লাগিয়ে দিয়ে হোমস বললে, ধরে তো ফেলেছি, কোথায় চললেন? ফাঁদে আটকানো ইঁদুরের মতো চিমড়ে গেল উইন্ডি ব্যাংক, সাদা হয়ে গেল ঠোঁট। ওতে অসুবিধা হবে না মিস্টার উইন্ডি ব্যাংক, বসুন। ঘামতে ঘামতে বসে পড়ল উইন্ডি ব্যাংক। মুখের থেকে সমস্ত রক্ত নেমে গেল যেন। বলল তোতলাতে তোতলাতে, কিন্তু কিছু করতে পারবেন না, এ কেসে মামলা হয় না। জানি জানি, কিন্তু কাজটা খুব নোংরা, নিষ্ঠুর স্বার্থপরতা। আমি বলে যাচ্ছি, আপনি শুনুন।
উইন্ডি ব্যাংকের অবস্থা দেখে মনে হলো যেন নাভিশ্বাস উঠেছে। মাথা ঝুলে পড়ল বুকের ওপর, ম্যান্টেল পিসের কোণে পা তুলে দিয়ে পকেটে হাত ঢুকিয়ে যেন নিজের মনে কথা বলে গেল হোমস। বয়সে বড় মহিলাকে বিয়ে করেছিল একজন শুধু টাকার লোভে। মহিলাটির মেয়ের টাকাও সংসারে খরচ হচ্ছিল, কিন্তু মেয়েটি বড়ই আবেগপ্রবণ আর জেদি। হাতে টাকা থাকায় বেশি দিন আই বুড়ি নাও থাকতে পারে, সেক্ষেত্রে বছরে 100 পাউন্ডের লোকসান তো হবে। তাই তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না, কারো সঙ্গে মিশতে দেওয়া হতো না। কিন্তু একদিন সে বেঁকে বসলো নাচের আসরে যাবে বলে। মেয়েটির মা আর তার সৎ বাবা তখন জবর ফোন দিয়ে আটল। বাবা ছদ্মবেশ ধরল, রঙিন চশমা পরে ধারালো চাহনি ঢাকা দিল তার, নকল গোঁফ আর জুলপি লাগিয়ে মুখের চেহারা পাল্টালো। গলা শুনে যাতে চিনতে না পারে তাই ফিসফিস করে কথা বলতে লাগলো। আর রাত্রে মেয়েটির সঙ্গে দেখা করত ঠিক এই কারণে। চোখ খারাপ থাকায় মেয়েটিও কিছু ধরতে পারল না। এই হলো গিয়ে হসমার এঞ্জেল। মেয়েটিকে দিয়ে বিয়ের চুক্তি করিয়ে অন্যের সঙ্গে বিয়ের পথও বন্ধ করা হলো। আকুল কণ্ঠে উইন্ডি ব্যাগ বলল, আমরা একটু রগড় করতে চেয়েছিলাম, ও যে অমন মজবে কে জানতো। মেয়েটা সরল মনে ভাবতেও পারেনি কি নিষ্ঠুর খেলা চলছে তাকে নিয়ে। ব্যাপারটাকে জমাটি করার জন্যে ঘন ঘন দেখা সাক্ষাৎ চলল তার সঙ্গে। বাইবেল ছুঁয়ে দিব্যিও করানো হলো, যাতে আর কাউকে মনে ঠাঁই না দেয়। বিয়ের দিন কিছু একটা ঘটতে পারে এমন ইঙ্গিত দেওয়া হলো। ফ্রান্সে যাতায়াতের অসুবিধে হচ্ছিল বলে এবং বেশ কিছুদিন মেয়েটিকে মুহ্যমান রাখার জন্য এবার বিয়ের খেলায় নামা হলো। হসমার এঞ্জেল গাড়ির এ দরজা দিয়ে ঢুকে ও দরজা দিয়ে নেমে গেল। গির্জায় পৌঁছে দেখা গেল গাড়ি ফাঁকা। কি মশাই, ঠিক বলছি তো? উঠে দাঁড়ালো উইন্ডি ব্যাংক। ঠিক হতে পারে, বেঠিকও হতে পারে। আপনার ঘটে এত বুদ্ধি আছে, কিন্তু এটুকু বুঝছেন না যে আমার কাজে আইন ভাঙা হয়নি, কিন্তু আপনি আমাকে দরজা বন্ধ করে আটকে রেখে আইন ভাঙছেন। দরজা খুলে দিল হোমস। বলল, কথাটা সত্যি, আইন আপনাকে শাস্তি দিতে পারে না, কিন্তু মেয়েটার যে কোনো বন্ধু তো পারে। এই ঘোড়ার চাবুকটা দিয়ে আগাগোড়া চাপকানো উচিত আপনাকে। মুখে এবার অবজ্ঞার ভাব ফুটিয়ে তুলল উইন্ডি ব্যাংক। দেখেই তবে রে বলে দেওয়ালে ঝোলানো চাবুকের দিকে এগোলো হোমস। পর মুহূর্তে তুম দাম শব্দ শোনা গেল করিডোর আর সিঁড়িতে। দড়াম করে দরজা খোলার শব্দ হলো নিচে। জানলা দিয়ে দেখলাম পড়ি কি মরি করে রাস্তা দিয়ে ছুটছে মিস্টার উইন্ডি ব্যাংক। হাসতে হাসতে চেয়ারে বসে পড়ল হোমস। বলল, লোকটা নিজের ফাঁদেই একদিন নিজে জড়িয়ে পড়বে আর ফাঁসি কাঠে উঠবে। কেসটা কিন্তু সহজ হলেও বেশ ইন্টারেস্টিং। কিন্তু ধরলে কি করে বলো তো? মোটিভ বিচার করে এ ব্যাপারে সবচেয়ে কার লাভ বেশি? মেয়েটির সৎ বাবার। তাকে আর হসমার এঞ্জেলকে কখনো এক জায়গায় দেখা যায়নি, এবং একজন না থাকলে আরেকজনের আবির্ভাব ঘটেছে। ফিসফিস করে কথা বলা, জুলপি, গোঁফ আর রঙিন চশমা কিন্তু ছদ্মবেশে কাজে লাগে। মোক্ষম প্রমাণ, ওই নাম সই হাতে লেখা নয়, টাইপ করা। কেন না, হাতের লেখাটা এত চেনা যে দুটো শব্দ দেখলেও মেয়েটা চিনে ফেলতে পারে। সন্দেহগুলো যাচাই করলাম দুটো চিঠি লিখে। উইন্ডি ব্যাংকের অফিসের ঠিকানা জেনে নিয়ে চিঠিটা লিখলাম। বিজ্ঞাপনের বর্ণনায় হসমার এঞ্জেলের মুখে জুলপি, গোঁফ আর রঙিন চশমার কথা আছে। ফিসফিস করে বলাটাও ছদ্মবেশ ধরতে কাজে লাগে। এইসব বাদ দিয়ে একটা বর্ণনা খাড়া করে জানতে চাইলাম এই ধরনের কেউ তাদের কোম্পানির ট্রাভেলিং সেলসম্যানের কাজ করে কিনা। উইন্ডি ব্যাংকে লিখলাম এখানে আসতে। তা জবাব এলো। হসমার এঞ্জেলের চিঠির টাইপে যে যে সব গোলমাল ছিল, এর চিঠিতেও ঠিক তাই লক্ষ্য করলাম। এদিকে কোম্পানির জবাবও এসে গেল। জেমস উইন্ডি ব্যাংকের চেহারার সঙ্গে আমার দেওয়া বর্ণনা মিলে যায়। আচ্ছা, মিস সাদারল্যান্ডের এখন কি হবে? কি আবার হবে? মেয়েদের ভুল ভাঙতে নেই ওয়াটসন। যা চলছে চলুক, একদিন আস্তে আস্তে সেই ভুল ঠিক ভেঙে যাবে। মাই ডিয়ার ওয়াটসন, টাইম উইল হিল দ্য ডিপেস্ট উন্ড। সত্যিটা একদিন ওনার সামনে ঠিক আসবেই।
শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।